রোমান সাম্রাজ্য ছিল প্রাচীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্য। এর সর্বোচ্চ আঞ্চলিক পরিধিতে এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। আইন, ভাষা, স্থাপত্য, প্রকৌশল, সংস্কৃতি এবং রাজনীতিতে অবদানের মাধ্যমে এটি আধুনিক বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্ল্যানেট অফ মিস্টেরিয়াসের আজকের এই ভিডিওতে রোমান সাম্রাজ্য নিয়ে কথা বলতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। রোমান সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী আধিপত্য করা সাম্রাজ্য, যা প্রায় 2000 বছর পর্যন্ত নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু এর শুরুটা এত সহজ ছিল না। রোমান সাম্রাজ্য ছিল প্রাচীন রোমের শেষ এবং সবচেয়ে বিস্তৃত পর্যায়, যা একটি অত্যন্ত কেন্দ্রীভূত সরকার এবং এর বিশাল অঞ্চল জুড়ে রোমান সংস্কৃতির আধিপত্য দ্বারা চিহ্নিত ছিল। সাম্রাজ্যে পরিণত হওয়ার আগে রোম একটি প্রজাতন্ত্র ছিল। এর প্রাথমিক ইতিহাস সাধারণত 3টি যুগে বিভক্ত। 753 থেকে 509 খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজতন্ত্র, 509 থেকে 27 খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রজাতন্ত্র এবং 27 খ্রিস্টপূর্ব থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সাম্রাজ্য হিসাবে বিস্তৃত ছিল। ইতিহাসকারকদের মতে রোমান জনগণ মূলত মধ্য ইটালির টাইবার নদীর কাছে বসবাসকারী একটি ছোট উপজাতি ছিল বলে মনে করা হয়। পুরনো গল্প কাহিনী ও কিংবদন্তি অনুসারে রোমান শহরটি 753 খ্রিস্টপূর্বে রোমুলাস নামক এক ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি তার যমজ ভাই রেমাসকে হত্যা করেছিলেন। বলা হয় এই দুই যমজ ভাইকে ছোটবেলায় একটি নেকড়ে লালন পালন করেছে। গল্পটা কি সত্যি না মিথ্যা তা সঠিক কেউই বলতে পারে না, কিন্তু মানা হয় রোমুলাসের মাধ্যমেই নাকি রোমান সাম্রাজ্যের সূচনা হয়। পরবর্তী শতাব্দীগুলোতে রোমান শক্তি এবং সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। প্রথমে ইতালিতে আঞ্চলিক শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং তারপর ভূমধ্যসাগর জুড়ে বিস্তৃত হয়। প্রজাতন্ত্রের নামে পরিচিত সময়কালে রোমে সম্প্রসারণ, সামরিক বিজয় এবং কৌশলগত কূটনীতি সংমিশ্রণ দ্বারা চালিত হয়েছিল। রোমের সেনাবাহিনী তার শৃঙ্খলা ও দক্ষতার জন্য বিখ্যাত ছিল এবং এর নেতারা যুদ্ধবিদ্যায় অনেক দক্ষ ও পারদর্শী ছিলেন। ধারাবাহিক জোট এবং পরাধীনতার মাধ্যমে রোম ইতালীয় উপদ্বীপগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেখান থেকে এটি পূর্ব দিকের ভূমধ্যসাগরে তার প্রভাব বিস্তার করে পূর্ব গ্রিক এবং কার্থাজিনিয়ানদের দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলগুলি জয় করে। কার্থেজের বিরুদ্ধে পিউনিক যুদ্ধগুলো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল, যার ফলে পশ্চিম ভূমধ্যসাগরে রোমের আধিপত্য বৃদ্ধি পায়। অন্যান্য সংঘাতের মধ্যে ছিল ম্যাসেডোনিয়ান এবং গ্রিক যুদ্ধ, যা পূর্ব ভূমধ্যসাগরে রোমান নিয়ন্ত্রণ প্রসারিত করেছিল। প্রজাতন্ত্রের শেষের দিকে রোমের অঞ্চলগুলি ভূমধ্যসাগরের বেশিরভাগ অংশ জুড়ে ছিল, যার মধ্যে ছিল স্পেন, ফ্রান্স, গ্রিস, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা। তবে এই সময়কালটি চ্যালেঞ্জ মুক্ত ছিল না। শেষ প্রজাতন্ত্র গৃহযুদ্ধ এবং রাজনৈতিক দ্বন্দ্ব দ্বারা চিহ্নিত ছিল। 31 খ্রিস্টপূর্বে অ্যাক্টিয়ামের যুদ্ধে মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রার উপরে অক্টিভিয়ানদের বিজয় এবং পরবর্তী মিশরে টলেমীয় রাজবংশের মাধ্যমে ফ্যারোদের শাসন আমল শেষ হয় ও ক্লিওপেট্রা মিশরের শেষ ফ্যারো হিসাবে মৃত্যুবরণ করেন। 27 খ্রিস্টপূর্বে রোমান সিনেট অক্টেভিয়ানকে সর্বাত্মক সামরিক ক্ষমতা এবং অগাস্টাস উপাধি প্রদান করা হয়। যা প্রথম রোমান সম্রাট হিসাবে তার সিংহাসনে আরোহণকে চিহ্নিত করে। অগাস্টাস ছিলেন বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের দত্তক নেওয়া ছেলে। 117 খ্রিস্টপূর্বে ট্রাজানদের অধীনে রোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ আঞ্চলিক পরিধিতে পৌঁছেছিল, যা ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করেছিল। বিশাল অঞ্চলগুলোকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য রোমানরা একটি জটিল প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। সাম্রাজ্যটি প্রদেশে বিভক্ত ছিল, যার মধ্যে কিছু প্রদেশ সরাসরি সাম্রাজ্য কর্তৃপক্ষ দ্বারা শাসিত ছিল, অন্যগুলো তখনও নামমাত্রভাবে রোমান সিনেট দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই বিভাগটি পরবর্তীতে সেনেটোরিয়াল এবং সাম্রাজ্যিক প্রদেশের মধ্যে পার্থক্য হিসেবে পরিচিতি লাভ করে। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সেনেটর কি বা কারা। রোমান সিনেট ছিলেন প্রাচীন রোমের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, যা রাজাদের উপদেষ্টা পরিষদ থেকে রোমান প্রজাতন্ত্রের প্রাথমিক শাসন গোষ্ঠীতে এবং
পরবর্তীতে রোমান সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য পদ হিসাবে স্বীকৃতি পায়, যদিও এটি ছোট অংশে বিবর্তিত হয়েছিল। রোমানরা সাম্রাজ্যবাদী প্রদেশগুলি সম্রাট কর্তৃক নিযুক্ত উত্তরাধিকারী দ্বারা শাসিত হতো, আর অন্যদিকে সেনেটরীয় প্রদেশগুলি সাধারণত 1 বছর মেয়াদে দায়িত্ব পালনকারী প্রাক্তন ম্যাজিস্ট্রেট এর দ্বারা শাসিত হতো। When has Rome ever been greater or stronger? I say in answer to Caesar, never has Rome been greater or stronger than now. সাম্রাজ্যের প্রথম 2 শতাব্দীতে প্রায়ই প্যাক্স রোমানা বা রোমান শান্তি হিসাবে উল্লেখ করা হয়, যা অভূতপূর্ব স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সময়কাল বলা হয়। এই যুগে রাস্তাঘাট, জলাশয় এবং সরকারি ভবন সহ অসংখ্য পাবলিক বিল্ডিং নির্মাণের সাক্ষী ছিল, যা সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলিকে সংযুক্ত এবং সংহত করতে সাহায্য করেছিল। এতে করে বাণিজ্যের প্রসার ঘটে এবং রোমান অর্থনীতিতে উচ্চমাত্রার সমৃদ্ধি ঘটে। তবে এই পদক্ষেপের মাধ্যমে আপেক্ষিক প্রশান্তি অন্তর্নিহিত উত্তেজনা এবং চ্যালেঞ্জগুলিকে মিথ্যা প্রমাণ করেছিল, যেমন ধনী অভিজাত এবং দরিদ্র জনসাধারণের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য। জুলিও ক্লাউডিয়ান রাজবংশের অধীনে রোম কেন্দ্রীকরণের একটি প্রক্রিয়া ধীরে ধীরে সম্মুখীন হয়েছিল। সম্রাটরা প্রদেশগুলির উপর আরও বেশি নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে এবং ক্ষমতার গুরুত্বপূর্ণ পদে তাদের নিজস্ব অনুগত লোকদের নিয়োগ করেন। তা সত্ত্বেও জুলিও ক্লাউডিয়ানরা সাধারণত রিপাবলিকান প্রতিষ্ঠান এবং মূল্যবোধের মুখোশ বজায় রেখেছিল। তবে তাদের এই মুখোশ বেশি দিন টিকে থাকেনি। তাদের আসল চেহারা ও উদ্দেশ্য জনসাধারণের সম্মুখীন প্রকাশিত হয়ে যায়। তবে তাদের উত্তরসূরি ফ্ল্যাভিয়ান রাজবংশ নিজেদের স্বার্থ নিয়ে কম চিন্তিত ছিল এবং সাম্রাজ্যিক কর্তৃত্ব সুসংহত করার দিকে বেশি মনোযোগী ছিল। রোমান সাম্রাজ্য বৃদ্ধির সাথে সাথে এর সীমান্তের চাপও বৃদ্ধি পেতে থাকে। খ্রিস্টীয় 2য় শতাব্দীতে সাম্রাজ্যের সর্বত্রে ছড়িয়ে পড়ে অ্যান্টোনিন প্লেগ, একটি বিধ্বংসী মহামারী, যার ফলে এর জনসংখ্যা দুর্বল হয়ে পড়ে এবং সাম্রাজ্যে সম্পদের উপরও চাপ পড়ে। শেষ অ্যান্টোনিন প্লেগের সময় সম্রাট কমোডাসের অধীনে সাম্রাজ্য ক্রমবর্ধমান সমস্যার সম্মুখীন হয়। তার উত্তরসূরি পার্টিন্যাক্স ক্ষমতায় আসার মাত্র 3 মাস পরেই তাকে হত্যা করা হয়, যার ফলে ক্ষমতার জন্যে রোমে গৃহযুদ্ধ শুরু হয়। রোমানরা যুদ্ধ কৌশল, সায়েন্স, আর্কিটেকচার ছাড়াও অন্য আরেকটি বিষয় নিয়েও বেশ আলোচিত ছিল। তা ছিল রোমানদের খেলা প্রদর্শনের বিষয়। রোমান সম্রাটরা নিজেদের বিনোদনের জন্য প্রতি বছর খেলার আয়োজন করত, কিন্তু এগুলো কোনো সাধারণ খেলা ছিল না। এই খেলাতে মানুষ তাদের প্রাণও হারাতো, যাকে গ্ল্যাডিয়েটর এরিনা ফাইটও বলা হয়। এই সকল ব্যাটেল এরিনাগুলোতে লড়াইয়ের ব্যবস্থা করা হতো, কিন্তু এই সকল লড়াই শুধুমাত্র মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অনেক সময় জঙ্গলি পশুদেরও নিয়ে আসা হতো, যেমন কি বাঘ, সিংহ, ভাল্লুক ও অন্যান্য হিংস্র জঙ্গলি প্রাণী। যারা এই খেলাতে বিজয়ী হতো তাদেরকে গ্ল্যাডিয়েটর উপাধি দেওয়া হতো, আর যারা হেরে যেত তারা হয়তো খেলার মধ্যেই মারা যেত অথবা খেলা শেষে তাদেরকে হত্যা করা হতো। তারা এখানেই থেমেছিল না, বিনোদনের জন্যে তারা শিকারও করত। রোমানদের শিকার করার কোনো মাত্রা ছিল না। তারা এত পরিমাণে শিকার করত যে পৃথিবী থেকে অনেক প্রজাতির প্রাণী শুধুমাত্র রোমানদের শিকারের কারণেই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু একসময় রোমানরাও তাদের শেষ পর্যায়ে চলে আসে। 193 খ্রিস্টাব্দ রোমান ইতিহাসে এক বিশাল টার্নিং পয়েন্ট দেখা যায়, যা কয়েক শতাব্দী ধরে স্থায়ী পতনের সময়কাল শুরু করেছিল। 3য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যে ক্রাইসিস দেখা যায়, যা 3rd সেঞ্চুরি ক্রাইসিস নামে পরিচিত। এই যুগে গৃহযুদ্ধ, মহামারী এবং বর্বর আক্রমণ দ্বারা চিহ্নিত ছিল, যা সাম্রাজ্য ভেঙে পড়ার পর্যায়ে চলে যায়। এই সময় 2টি বিচ্ছিন্ন রাষ্ট্রের আবির্ভাব ঘটে। গোলককে কেন্দ্র করে গ্যালিক সাম্রাজ্য এবং সিরিয়াকে কেন্দ্র করে পালমিরিয়ান সাম্রাজ্য। অসংখ্য অস্থায়ী সম্রাটরা নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য লড়াই করেছিলেন, যার ফলে সাম্রাজ্যে বারবার অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং সামরিক পরাজয় দ্বারা জর্জরিত হয়েছিল। 275 খ্রিস্টাব্দে অরেলিয়ানের উত্থানের মাধ্যমে অবশেষে সংকটের অবসান ঘটে, যিনি সাম্রাজ্যকে পুনরায় একত্রিত করেন। রোমান সাম্রাজ্য আবার স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়, কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। 4th শতাব্দী 312 সালে রোমান সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন।
এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি সাম্রাজ্যের ধর্মীয় দৃশ্যপটের এক উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করে। কনস্টান্টাইন পূর্ব গ্রিকে একটি নতুন রাজকীয় দরবার প্রতিষ্ঠা করেন, যা সাম্রাজ্যের পূর্ব এবং পশ্চিম অংশকে পুনরায় একত্রিত করে। তিনি 325 খ্রিস্টাব্দে নাইসিয়ার প্রথম কাউন্সিলও আহরণ করেন, যেখানে বিভিন্ন ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নিসিন ধর্মমত প্রণয়ন করা হয়। 330 সালে কনস্টান্টাইন নতুন সাম্রাজ্যের রাজধানী হিসাবে কনস্টান্টিনোপল শহর প্রতিষ্ঠা করেন, যার নাম প্রথমে বাইজেন্টিনিয়াম ছিল। এই কৌশলগত পদক্ষেপের লক্ষ্য ছিল পারস্যদের সম্ভাব্য হুমকি এবং পূর্বে হান্সদের ক্রমবর্ধমান শক্তির বিরুদ্ধে সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। এই প্রচেষ্টা সত্ত্বেও পশ্চিম রোমান সাম্রাজ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে থাকে। 5ম শতাব্দীতে অভিবাসন যুগে, যাকে আবার মাইগ্রেশন পিরিয়ড বলা হয়, এই সময় জার্মান জনগণের বিশাল আক্রমণের পাশাপাশি অ্যাটিলার অধীনে হান্সদের আক্রমণেরও ঘটনা ঘটে। এই অভিবাসনগুলি ইউরোপীয় ইতিহাসের গতিপথে গভীর প্রভাব ফেলেছিল। 476 সালে জার্মান জেনারেল ওডোসার শেষ পশ্চিম রোমান সম্রাট রোমুলাস অগাস্টাসকে ক্ষমতাচ্যুত করেন, যার ফলে 27 বছরের পুরনো সাম্রাজ্যের অবসান ঘটে। 476 সালে জার্মানিক হেরুলিয়ানদের কাছে রাভেনার পতন এবং ওডোসার নেতৃত্বে রোমুলাস অগাস্টাসের ক্ষমতাচ্যুতির সাথে সাথে পশ্চিম সাম্রাজ্য অবশেষে ভেঙে পড়ে। তবে পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য আরও 1000 বছর ধরে সমৃদ্ধি লাভ করে, যেখানে কনস্টান্টাইনোপলই ছিল একমাত্র রাজধানী। সাম্রাজ্যের সমৃদ্ধিকরণ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিল্প, স্থাপত্য, সাহিত্য ও নিদর্শনের অবদান মধ্যযুগীয় বিশ্ব এবং রেনেসাঁ উভয়ের উপরই একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে। কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী টিকে থাকে না, কোনো না কোনো দিন সেই সাম্রাজ্যের পতন হবেই। ঠিক এমনটাই রোমান সাম্রাজ্যের সাথেও হয়েছে। অসংখ্য চ্যালেঞ্জ এবং আক্রমণের মুখোমুখি হওয়ার সত্ত্বেও পূর্ব রোমান সাম্রাজ্য 1453 সাল পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয়, যতক্ষণ পর্যন্ত কনস্টান্টিনোপলে তুর্কি অটোম্যানরা আক্রমণ না করে। অটোম্যানরা কিভাবে কনস্টান্টিনোপল দখল করলো তা নিয়ে ডিটেলে অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো। এখন আপনাদের সংক্ষেপে বলছি। 5 এপ্রিল 1453 সালে সুলতান দ্বিতীয় মেহমেদের নেতৃত্বে কনস্টান্টিনোপলে অটোম্যানরা আক্রমণ করে। 55 দিন পর্যন্ত এই যুদ্ধ চলে। 29 মে 1453 সালে অটোম্যানরা কনস্টান্টিনোপল দখল করে নেয়। এর মাধ্যমে বাইজেন্টাইন নামে শেষ রোমান সাম্রাজ্যটিরও পতন হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।